আমাদের পটভূমি বিশ্লেষণ করতে হবে যে পশ্চিমা মিডিয়া কি কি ইন্টারেস্টে মুসলমানদের কোনো ব্যক্তিকে, কোনো দেশকে, কোনো ঘটনাকে কোন কোন শব্দ দিয়ে ট্যাগ দিয়ে একটা আলাদা জায়গায় নিচ্ছে। মিডিয়া যে কাজটা করে মনস্তাত্ত্বিক যুদ্ধের, সে কাজটা কখনো নগদ করে, কখনো দীর্ঘমেয়াদে করে। 10 বছর 20 বছর পরে একটা মাইন্ডসেট তৈরি হয় মানুষের মনের মধ্যে, এই দেশটা একটা ব্যর্থ দেশ, এই মানুষটা একটা ভুল মানুষ, এই শিক্ষাটা একটা ভুল শিক্ষা, এই বুরকাটা একটা ভুল জিনিস। এই জিনিসটা তারা দিতে থাকে আর আমাদের ঢুকতে থাকে, ঢুকতে 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 পরে আমারই একসময় মনে হইতে থাকে এটা তো একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে, এটা একটা অন্যায় হয়ে যাচ্ছে, এটা ঠিক না। এই খাদের মধ্যে অথবা এই ফাঁদের মধ্যে আমাদের পড়া উচিত না। এই জন্য মিডিয়ার শব্দের ব্যাপারে আমাদের কোনো ব্যক্তিকে চিত্রিত করা, আমাদের কোনো দেশকে চিত্রিত করা, আমাদের কোনো জীবনযাত্রাকে চিত্রিত করার ক্ষেত্রে তাদের যে নেগেটিভ শব্দ প্রয়োগের ব্যাপার আছে, এই জায়গাগুলি থেকে আমরা সতর্ক থাকব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে আমরা একটা কমন বিষয় নিয়ে কথা বলব। এটা এমন একটা বিষয় যেটা আসলে কিছু খেয়াল করার কারণে অথবা খেয়াল ভালো করে না করলেও আমাদের চোখের সামনে বিষয়গুলো আছে। আমার কাজ হলো শুধুমাত্র একটু চর্চাটা উস্কে দেওয়া। এটা এমন না যে আপনাদের জন্য নতুন, জনসমাজের সাথে এটা গভীরভাবে জড়িত। আজকের বিষয় হইল গণমাধ্যমের বিশেষ শব্দ ভাষা এবং আমাদের সতর্কতা। আমরা গণমাধ্যমের কথাটা এই জন্য বললাম যে গণমাধ্যমকে নিয়ে কথা বললে আসলে সমাজের অনেকগুলো অঙ্গনের কথা চলে আসে, কিন্তু এই বিষয়টা শুধু গণমাধ্যমের সাথে নির্ধারিত না, আসলে এটা অনেক ব্যাপক। আজ থেকে 2 বা 3 এই সময়ের মধ্যে সংবাদপত্রে একটা নিউজ এসেছে, প্রথম আলোতে। নিউজটা হলো সরকারের তথ্য মন্ত্রণালয়ের কোনো একজন সচিব ইলেকট্রনিক চ্যানেল এবং সংবাদপত্রগুলোর দায়িত্বশীলদের কাছে একটা মেসেজ দিয়েছে প্রেস বিজ্ঞপ্তির মতো, যে আপনারা দয়া করে আদিবাসী শব্দ ব্যবহার করবেন না। আমাদের সংবিধানের আলোকে তারা আদিবাসী নন, তাদেরকে উপজাতি বলবেন, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বলবেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলবেন, অথবা আরেকটা শব্দ আছে এরকম আর কি। এই বিষয়টা আরও আগে থেকে ফয়সালা হয়ে গেছে। আসলে তারা যে আদিবাসী না, আদিবাসীর একটা সংজ্ঞা আছে। আমি আলোচনায় ঢোকার আগে এই কথাটা এই জন্যে আনলাম যে সরকারের পক্ষ থেকে, যে সরকার এখন আছে, এই সরকার যে সরকারের সহযোগী এমন লোকেরা এই সরকারের মধ্যে এখন আছে যারা আদিবাসী শব্দটা ব্যবহার করে। আমি যদি খুব নির্দিষ্টভাবে বলি, খুব পরিষ্কার ভাষায় যে কোনো উপজাতীয় ইস্যুতে খুব পরিষ্কার ভাষায় কথা বলেন জনাব রাশিদ খান মেনন সাহেব। আমি তার বিভিন্ন সময় তার এই বক্তব্যগুলো দেখেছি। এটা তাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড। এই স্ট্যান্ডের পক্ষে অনেক কথা বলা যেতে পারে যে বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের তো কারো না কারো সংখ্যালঘু নিয়ে কথা বলতে হবে, এটা অধিকারের প্রশ্ন। কারো না কারো উপজাতি নিয়ে কথা বলতে হবে, কারো না কারো বিত্তবানদের বিরুদ্ধেও কথা বলতে হবে। তো এই বিষয়টাকে তাত্ত্বিকভাবে 100% নেগেটিভভাবে দেখার কারণ নাই যদি কেউ দায়িত্বশীলতার সঙ্গে এই কাজটা করে। কিন্তু ওনারা বিভিন্ন সময় শান্তি চুক্তি হওয়া না হওয়া, আগে পরে, অথবা কথিত উপজাতীয় লোকজনদের দ্বারা হত্যাকাণ্ড ঘটনা, সেখানে বাঙালি সেটেলারদের জীবনযাপন, এই যে নানা ধরনের বিতর্ক আছে, এইসব ক্ষেত্রে তাদের কিছু মানুষের ভূমিকা সবসময়, এবং আরেকজন মহিলা সুলতানা কামাল, উনি খুব বিখ্যাত এই বিষয়ে, উনার অবস্থান এই জায়গায় আরও শক্ত। উনি আদিবাসী শব্দটাই বারবার বলে।
এরপরেও এই গভর্নমেন্ট বলতেছে যে আপনারা আদিবাসী কথাটা বলবেন না। কেন এই কথাটা কেন বলছে? সে কিন্তু বলে নাই যে আপনারা তাদেরকে টাকা দিবেন না, আপনারা তাদেরকে ওখানে গিয়ে বাড়ি করে দিবেন না, আপনারা তাদের পক্ষ হয়ে আন্তর্জাতিক দরবারে গিয়ে তদবির করবেন না, এই কথা বলে নাই। বলছে যে আপনারা, গণমাধ্যমগুলোকে বলছে যে আপনারা আদিবাসী শব্দটা ব্যবহার করবেন না। এটা হলো আমার পয়েন্ট। এই কথার মানে হলো যে একটা শব্দ একটা ইতিহাস বদলে দেয়। আজ থেকে কয়েকদিন পরে একটা অধিকার দাঁড় করায়। একটা ভূমি এই দেশের আন্ডারে থাকবে না আলাদা হয়ে যাবে, এই অঞ্চলের প্রকৃত অধিকারী কারা, আজকে তর্কটা উঠবে। শব্দের প্রয়োগ চলতে থাকবে খুব নিরীহ ভঙ্গিতে। 20 বছর, 25 বছর, 50 বছর, 80 বছর পরে বলা হবে ওনারা তো আদিবাসী, এরা তো পরে সেটেলার। আমরা সকল বাংলাদেশি সমতল ভূমির বাসিন্দারা সেটেলার হয়ে যাব, যে আমরা বহিরাগত, ওনারা রেড ইন্ডিয়ানদের মতো আদিবাসী। আমেরিকার ইতিহাসে যারা আদিবাসী, অস্ট্রেলিয়ার ইতিহাসে যারা আদিবাসী, এরকম আদিবাসী হিসাবে তারা সামনে দাবি নিয়ে চলে আসবে। তখন এখনকার আমাদের দেশের এক শ্রেণীর এলিট হিন্দুরা যেরকম সকল মুসলমানকে বহিরাগত বলে, তখন ওই উপজাতিরা সকল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে বহিরাগত বলবে। এটা একটা সাংস্কৃতিক নৈরাজ্য তৈরি করবে। ব্যাপারটা এতটুক না, এটা একটা ভৌগোলিক নৈরাজ্য তৈরি করবে, রাজনৈতিক নৈরাজ্য তৈরি করবে, এবং দেশকে চাইলে একটা বড় সংকটের দিকে নিতে পারবে। এইটা এই মানে মিশ্রিত সরকারের সেও এটা ধরতে পারছে। তার ধরতে পারার কথা ছিল না, এই জায়গায় তার নরম থাকার কথা ছিল। এটা আমার 40 বছরের পর্যবেক্ষণ থেকে আমি কথাগুলো এইভাবে বলছি। এই জায়গাটায় তার ধরার দরকার ছিল না। তার যে চিন্তা, সে যে চিন্তা প্রকাশ করে চলে, এই জায়গায় তার দুর্বল থাকার কথা ছিল, একটু অস্পষ্ট থাকার কথা ছিল। সে এটা ধরতে পেরেছে যে এখানে আদিবাসী শব্দটা ব্যবহার করতে দেওয়া উচিত না। বারবার বলছে, এটা কয়েকদিন আগে আবার বলছে। আমি আল কাউসারেই এক সময় ফিলহালে লিখেছি যে সাংবিধানিকভাবে আদিবাসী শব্দটা ব্যবহার করা সঠিক না, এটা অন্যায়। এখন তারা খুব বিনীতভাবে আবেদন জানাইছে গণমাধ্যমগুলোর কাছে যেন এটা না করা হয়। আমি আজকে বলবো যে আমাদের কিছু জায়গায় সতর্কতার দরকার আছে। এটা রাষ্ট্রীয় একটা ইস্যু, এই জায়গাগুলিতে আমরা সতর্ক থাকবো, এটার সাথে আমাদের স্বার্থ জড়িত। এই সরকারের এই যে প্রেস রিলিজ যেটা গণমাধ্যমের কাছে দিচ্ছে, এটার সঙ্গে আমরা একমত। কিন্তু এটার চেয়েও অন্য একটা বিষয় দিয়ে আজকে যাব। অনেকগুলো উদাহরণ হতে পারে। আজকে আলোচনা সংক্ষেপের জন্য আমি 3টা ভাগ করেছি। গণমাধ্যমের উপস্থাপনা, শব্দ প্রয়োগ, ভাষা প্রয়োগের ক্ষেত্রে সতর্কতার জায়গাগুলোকে আমি মোটা দাগে 3টা ভাগ করেছি। আর আরও ভেতরে অনেকগুলো ভাগ থাকতে পারে, অনেক উদাহরণ থাকতে পারে। সব উদাহরণে আমার মাথায় নাই, আপনারাও বের করতে পারবেন সামনে। এর মধ্যে একটা হচ্ছে উম্মাহ সংশ্লিষ্ট শব্দ, বাক্য, ঘটনা। উম্মা মানে কি? জাস্ট বাংলাদেশ না, এর সঙ্গে যত মুসলিম বিশ্বের যত দেশ আছে, কোথাও যুদ্ধ চলছে, কোথাও যুদ্ধ চলছে না, কোথাও টাকা পয়সা বেশি আছে, কোথাও টাকা পয়সা নাই, অভাব আছে, কিন্তু মুসলিম হিসাবে বা মুসলিম প্রধান হিসাবে আন্তর্জাতিক মিডিয়াগুলো ট্রিট করার ক্ষেত্রে, তাদেরকে চিত্রিত করার ক্ষেত্রে একটা কমন দৃষ্টিভঙ্গি লালন করতে গিয়ে ওই শব্দগুলোকে ব্যবহার করে। এটা খেয়াল করার জিনিস। যতগুলো মুসলিম দেশ বা মুসলিম জাতিগোষ্ঠী অন্য কোনো জাতিগোষ্ঠীর কোনো একটা কোনায় মারামারি করছে, বঞ্চিত হওয়ার কারণে, লড়াই চাপিয়ে দেওয়ার কারণে, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে দেখবেন তারা বিচ্ছিন্নতাবাদী। এই বিচ্ছিন্নতাবাদী, আর আমরা বলবো মুক্তি সংগ্রামী। এই যে শব্দের বিচ্ছিন্ন, কাশ্মীর নিয়ে ধরেন আপনি, কাশ্মীরে যারা বারবার মার খাচ্ছে মুসলমানরা, ভূমি তাদের। আপনি কাশ্মীরের ইতিহাস খুব লম্বা করে পড়ার দরকার নাই। 47-এর আগে থেকে জাস্ট আপনি 90 পর্যন্ত আসেন। নেহেরু কি ওয়াদা করেছিলেন, এরপরে কি হয়েছিল, কাশ্মীরকে মানে এই গণতান্ত্রিক ভারত, কথিত গণতান্ত্রিক ভারত, কংগ্রেসের নেতারা অল্প কিছুদিন আগ পর্যন্তও বলছে এটা আলাদা রাষ্ট্র, কিন্তু আমাদের সঙ্গে আছে, একটা ডিডের মাধ্যমে আমাদের সঙ্গে আছে, এই জন্যে আছে। এখন তারা আর কিছুই শুনতে রাজি না। এটাকে আলাদা বলতে মানে তাদের একটা জেলা, একটা থানা, গ্রামের চেয়েও আরও পদদলিত রাখার পক্ষে। কারণ যেহেতু টেনশন আছে, ওইখানে অস্থিরতা আছে, কিছু মানুষ লড়তে চায়, আলাদা হইতে চায়, এই জন্য যত দমন পীড়ন চালানো যায় এই কাজগুলো তারা করে। এই কাজগুলোর জন্য তাদের মিডিয়াগুলোরও একটা আন্তর্জাতিকতা আছে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এমনকি বিবিসির
এই অংশের নিউজগুলো তাদের দ্বারা প্রভাবিত হয়। বিবিসি বাংলা না, বিবিসি মূল বিবিসির যে পেজ বা মূল বিবিসি, তাদের এই অংশটার ডোমিনেটটা হয় অনেকটা ইন্ডিয়া থেকে। আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই নিউজগুলো কভার করার ক্ষেত্রে যেখানে ঝামেলা হবে, এখানে দৃষ্টিভঙ্গিটা প্রতিফলিত হয় ওদেরটা। এটার অনেক অর্থনৈতিক দিক আছে, বাণিজ্যিক দিক আছে, ভৌগোলিক দিকও আছে, বিশাল মার্কেটের দিক আছে, অনেকগুলি অঙ্ক আছে। বাংলাদেশের রাজনীতির সঙ্গেও যে ইন্ডিয়াকে পশ্চিমা দেশগুলোকে আমলে নেয়, এটা কোনো প্রেমের ব্যাপার না যে তার সাথে আমার প্রেম হয়ে গেছে, এমন না। স্বার্থের ব্যাপার। দেশের সাথে মানে আমাদের মতো বুকারা ছাড়া অন্যরা প্রেম করে না, অন্যরা স্বার্থের অঙ্ক মিলিয়ে চিন্তা করে এখন বাংলাদেশকে আমি কি বলবো, ইন্ডিয়া আমাকে কি বলে দে ওইটা বলবো, অথবা আমি স্বাধীনভাবে বলবো, কিন্তু অতটুক বলবো যতটুকু বললে ইন্ডিয়ার সঙ্গে এই বিজনেসটা আমার আক্রান্ত না হয়, বা আমার চীনের সঙ্গে যে দ্বন্দ্বটা আছে ওইখানে ইন্ডিয়া যে আমার পাশে আছে এই জায়গায় যেন জটিলতা না হয়। এরকম অনেক অনেক অঙ্ক আছে। আমরা উম্মা ইস্যুতে ওদের শব্দগুলোর ব্যাপারে নিজে সচেতন থাকবো, মুসলিম উম্মাকে সচেতন করার চেষ্টা করব। যে কোনো লোককে দেখেই বলে দেবে সন্ত্রাসী, যদি সে মুসলিম হয়, যদি তার মিলিটেন্সি থাকে তার কাজে। পৃথিবীতে গত 50 বছরে না, গত 70-80 বছরে মিলিটেন্ট অথচ প্রশংসিত মিডিয়াতে অনেক বড় ব্যক্তি আছে। চে গুয়েভারার কথা আপনারা জানেন, এখন ফিদেল ক্যাস্ট্রোর কথা জানেন, আমাদের মিডিয়া তার সমালোচনা করে না তো। এমনকি আমাদের পাশের দেশ কলকাতায় চারু মজুমদার যে বিপ্লব করছে, নকশালবাড়ি, যেটার জের বাংলাদেশে আসছে, বাম কমিউনিস্ট, চাইনিজপন্থী কমিউনিস্টরা যেটা করছে, এখন একটু থেমে গেছে। সর্বহারা রাজনীতি অনেক ভাগ হয়ে গেছে। 80-র দশক, 90-এর দশক, 2001-এর পরেও বাংলাদেশের উত্তর পশ্চিম নানান জেলাগুলোতে থানা লুট করা, মানুষকে মেরে ফেলা, খুন করে ফেলা, বাম রাজনীতি গায়ের জুড়ে প্রতিষ্ঠিত করার একটা অংশ। এটা একটা তত্ত্ব তাদের, যে আমরা মারতে মারতে দখল করব, জোরদারদেরকে হত্যা করব, ভূস্বামীদেরকে শেষ করব। তাদের কিছু শব্দ আছে, প্রলেতারিয়েতের রাজ্য কায়েম করার জন্যে বুর্জুয়াদেরকে খতম করব, খতম করাই কাজ, অস্ত্রের মুখে করব। তারা এই তত্ত্বগুলোকে খুব ন্যাচারালভাবে ব্যাখ্যা করে। এটা নিয়ে তারা খুব, এরা উগ্র, এরা ভয়ঙ্কর এভাবে বলে না, মিডিয়াগুলো এইভাবে বলে না। তাদের কাছে চে গুয়েভারা প্রশংসিত, তাদের কাছে চারু মজুমদার প্রশংসিত, কিন্তু কাশ্মীরের একজন যোদ্ধা অথবা অন্য কোনো দেশের একজন বিপ্লবী হইতে পারে, উনি ইসলামী রাষ্ট্রের জন্য বিপ্লব করছেন, তার ভেতরেও কিছু মিলিটেন্সি আছে, হতে পারে আপনিও তার সমালোচনা করবেন, এটা ঠিক না বেঠিক, এটা এখন উচিত হচ্ছে না অনুচিত হচ্ছে, কিন্তু প্রথম চোটেই তাকে ভিলেন বানিয়ে দেওয়া এবং মুসলমানদেরকে কালার করা মিডিয়া, এই জায়গাটায় আমাদের চোখ সজাগ থাকা দরকার। ওরা যা বলবে আমরা তা বলবো না, আমরা আমাদের বিবেচনা কাজে লাগাবো। এখানে উম্মা ইস্যুতে খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা অনেক সময় MBS-কেও গালি দিই। সৌদি আরবের এখন যিনি দণ্ডমুণ্ডের কর্তা, দ্বিতীয় ব্যক্তি, উনিই প্রধান ব্যক্তি এখন এক অর্থে, তার অনেক সমালোচনার দিক আছে, আমরা সমালোচনা করব যেটা আমাদের চোখে সমালোচনাযোগ্য। তারা যে গালিটা উস্কায় দিবে ওইটার মধ্যে আমরা যাব না, কারণ তারা অনেক সময় ওই লোকের প্রতি গালি উস্কায় দেয় যখন তার সঙ্গে নেগোসিয়েশনে সমস্যা হয়, তেলের, গ্যাসের, যুদ্ধের, ইসরায়েলের এইসব ইস্যুতে যখন কারো প্রবলেম হয়, এতদিন তাকে প্রশংসা করতে থাকবে, এখন তাকে টার্গেট করবে। এই জন্য আমাদের চোখ উম্মা ইস্যুতে ওদের ছেড়ে দেওয়া শব্দ, ওদের ছেড়ে দেওয়া ট্যাগ, ওদের ছেড়ে দেওয়া বাক্য হুবহু অনুসরণ করা, এটা মুসলমানদের কাজ না। এর ব্যাপারে আমাদের সচেতন থাকা। এই জন্য আমি বলবো, একটা অংশ হলো উম্মা ইস্যু, কোনো ব্যক্তিকে কালার করা, কোনো দেশকে খারাপভাবে চিহ্নিত করা, কোনো সংস্কৃতিকে, বোরকা হেজাব নিয়ে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পুরা যুদ্ধ নিয়ে আমি এখন কথা বলবো না, তালেবানদের পুরা পর্ব নিয়ে আমার কথা না, আসার পরে এরা দুর্ভিক্ষে শেষ হয়ে যাচ্ছে। দেশ তো পাইলো, এখন দেশ চালাবে কিভাবে? এদের দেশে এত মাদক, মাদকের কারণে এই দেশটা শেষ, এত চাষ করে, এই করে সেই করে, মেয়েদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, নারীরা এই বঞ্চিত হচ্ছে। এক একটা নিউজ দেয়, এক সপ্তাহ পরে দেখা যায় নিউজটা অর্ধেক ভুয়া। আমরা প্র্যাকটিসিং মানে স্বাভাবিকভাবেই দেখি যে এটা হলে তো শেষ হয়ে যাওয়ার কথা। আফগানিস্তানকে যত আগে ব্যর্থ বলা হয়েছে, শ্রীলঙ্কাকে এত আগে ব্যর্থ বলা হয় নাই। শ্রীলঙ্কা ব্যর্থ হয়ে গেছে, আফগানিস্তান এখনো দাঁড়ায় রয়েছে, কিন্তু পশ্চিমা মিডিয়া কিন্তু অনেক আগে তাকে নাকচ করে দিচ্ছে যে ওই দেশ 2 দিন পরে ভিক্ষার ঝুলি নিয়ে বসে যাবে, তার আর যাওয়ার জায়গা নাই, তার আর রাস্তা নাই। এই কাজগুলি পশ্চিমা মিডিয়া করছে। ফায়দা কি তার? একটা মুসলিম রাষ্ট্র যেটা লড়াই করতে করতে একটা জায়গায় গেছে, অন্য মুসলিম দেশের নাগরিকরা যেন এর ভয় পাইতে থাকে, আশঙ্কার চোখে দেখতে থাকে। আমি বলছি না যে তাকে আপনি প্রেমের চোখে আজকের থেকে দেখে গদগদ হয়ে যান,
ওরা যে গালিটা উস্কাইতে চায়, ওরা যে ঘৃণাটা উস্কাইতে চায়, আপনি ওই ঘৃণাটা নিয়েন না। শুধু আমার কথা এতটুকু, আপনার বিবেচনায় যদি মনে হয় এটা তারা ভুল করছে, আপনি বলবেন ভুল করছে, আমার কোনো অসুবিধা নেই। তুরস্কের ক্ষেত্রে আপনি সেম জিনিস দেখবেন। আয়া সোফিয়া যখন আবার মসজিদে রূপান্তর করা হইল, এরপর থেকে তারা আয়া সোফিয়া কী কী কারণে গির্জা, কী কী কারণে এরদোগান এই অন্যায় করছে, তার ভিতরে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে, এই যে তার উপস্থাপনা এবং শব্দগুলো, এই শব্দগুলো আমরা নিতে পারবো না। আমাদের পটভূমি বিশ্লেষণ করতে হবে যে পশ্চিমা মিডিয়া কী কী ইন্টারেস্টে মুসলমানদের কোনো ব্যক্তিকে, কোনো দেশকে, কোনো ঘটনাকে কোন কোন শব্দ দিয়ে, ট্যাগ দিয়ে একটা আলাদা জায়গায় নিচ্ছে। যদি আমরা এটা সচেতন না হই, অন্য মানুষকে সচেতন না করি, মিডিয়া যে কাজটা করে মনস্তাত্ত্বিক যুদ্ধের, সে কাজটা কখনো নগদ করে, কখনো দীর্ঘমেয়াদে করে। 10 বছর 20 বছর পরে একটা মাইন্ডসেট তৈরি হয় মানুষের মনের মধ্যে, এই দেশটা একটা ব্যর্থ দেশ, এই মানুষটা একটা ভুল মানুষ, এই শিক্ষাটা একটা ভুল শিক্ষা, এই বুরকাটা একটা ভুল জিনিস। এই জিনিসটা তারা দিতে থাকে আর আমাদের ঢুকতে থাকে, ঢুকতে 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 পরে আমারই একসময় মনে হইতে থাকে এটা তো একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে, এটা একটা অন্যায় হয়ে যাচ্ছে, এটা ঠিক না। এই খাদের মধ্যে অথবা এই ফাঁদের মধ্যে আমাদের পড়া উচিত না। এই জন্য মিডিয়ার শব্দের ব্যাপারে আমাদের কোনো ব্যক্তিকে চিত্রিত করা, আমাদের কোনো দেশকে চিত্রিত করা, আমাদের কোনো জীবনযাত্রাকে চিত্রিত করার ক্ষেত্রে তাদের যে নেগেটিভ শব্দ প্রয়োগের ব্যাপার আছে, এই জায়গাগুলি থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা একটা কাজ করত। কি করত? আয়েশা বলতো রাইনা। এটা খুব খারাপ অর্থ ছিল, কিন্তু এটার একটা শাব্দিক অর্থ, একটা অর্থ এটাও ছিল আমাদের দিকে একটু তাকান। এই শব্দটা সাহাবায়ে কেরাম কেউ কেউ ব্যবহার যখন শুরু করলেন, তখন এই ওহীটা নাজিল হইল, এই আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুসলমানরা তোমরা রাইনা শব্দটা ব্যবহার করো। কি বলবা? ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং বলবা যে আমাদের দিকে তাকান, আমাদের কথা শুনেন। শব্দ বদলে দেওয়া হলো, স্পষ্ট শব্দ, দ্ব্যর্থবোধক শব্দ বাদ দিয়ে স্পষ্ট তাকানোর শব্দ, স্পষ্ট শোনা, শ্রবণ করার শব্দ এখানে ব্যবহার করা হইল, শুধু সাংস্কৃতিক এই বিভ্রম থেকে বের হওয়ার জন্য। তারা যে গালিটা দিতে চায়, তারা যে একটা আল্লাহ রসুলের প্রতি একটা ভিন্ন জিনিস দিতে চায়, এখান থেকে যেন স্পষ্টভাবে মুসলমানরা আলাদা হয়ে যায়, এটার জন্য এই কাজটা করা হয়েছে। আশুরার যে 2 রোজা, আমাদের ইসলামে যে 2টা রোজা, আশুরার জন্য আমরা কয়টা রোজা রাখবো? 2টা। কেন রাখবো? শুধুমাত্র স্বাতন্ত্র্যের জন্য, শুধুমাত্র স্বাতন্ত্র্যের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে ইহুদিরা রাখে, ওরা তো রাখে। কেন রাখছেন? মুসা আলাইহিস সালাম রাখতেন। মুসা আলাইহিস সালামের আমল তো আমরা বেশি অধিকারী ওই আমলটা করার জন্যে, আমরা করব, আমরাও আশুরার রোজা রাখবো, 10 তারিখের রোজা আমরা রাখবো। তবে এর সঙ্গে এর আগের দিন অথবা পরের দিন একটা আমরা বাড়ায় নিব, যে কোনো একদিন। এটা হলো স্বাতন্ত্র্যের কথা। এটা সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, জীবনযাত্রার স্বাতন্ত্র্য, তাদের সঙ্গে যেন আমাদের আকীদা, চিন্তা, বিশ্বাস মিশ্রিত না হয়, এই কথাগুলো অনেক ব্যাপক, এটা অন্য অনেক জায়গায় আসবে কথাটা, কিন্তু ভাষার ক্ষেত্রেও এটা আসবে, আমরা এই জিনিসটা খেয়াল করব। 2 নাম্বার দিক কি? 2 নাম্বার দিক হলো এমন অনেক শব্দ থাকে যে শব্দগুলো সংস্কৃতি, জীবনাচার, বিবাহ, মৃত্যু ইত্যাদিকে প্রভাবিত করে, এইসব সংশ্লিষ্ট আমাদের বোধ বিশ্বাসকে প্রভাবিত করে। এই জায়গাগুলিতে আমাদের সচেতন থাকতে হবে। আমি একটা উদাহরণ দিই। আমি আমার দেশে ইসলামিক যে পেজটা ছিল, এটার কিছুদিন এডিটর ছিলাম। তো একটা পত্রিকা হাউস বাংলাদেশে বেশিরভাগই এখন এরকম যে একটা পত্রিকা হাউসটা একটা রুমের মতো থাকে, খুব থাকে, কিন্তু আসলে একটা বড় হল রুমের মতোই থাকে। মাঝখানে ডেকোরেশনগুলো করাই হয়, এই বুক সমান পর্যন্ত পার্টিশন, পরে পুরা রুমটা একটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায়। এটা অন্য অনেক অফিসেও থাকে, কিন্তু সংবাদপত্রের অফিসে এটা খুব গুরুত্বপূর্ণ, যেন যে কোনো সময় কমন হইতে পারে, সবাই এক জায়গায় হইতে পারে, এর সঙ্গে সে দেখা করতে পারে, কথা বলতে পারে। এটা খুব দরকার, কারণ সংবাদপত্রের টাইমটা খুব গুরুত্বপূর্ণ। সকল মিডিয়াতে একটা ঘটনা ঘটছে, একজন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, একজন স্ক্রিপ্ট তৈরি করছে, একজন ঘোষণার জন্য তৈরি হচ্ছে, একজন প্রুফ দেখছে। এদের মধ্যে যদি সমন্বয় না থাকে, এই রিপোর্টটা যেটা সন্ধ্যা 6টায় যে নিউজটা যাওয়ার কথা, এটা পরের দিন সকাল 6টায় যাবে, কারণ সবাই আস্তে আস্তে দেখবে, ওনারটা ওনার ফাইলে যাবে, উনি চা খাবে, পান খাবে, আস্তে আস্তে দেখবে, হইতে ঘুরে আস্তে আস্তে সন্ধ্যায় বুলেটিনটা দেওয়ার কথা, সকালে বুলেটিনটা যাবে। এই জন্যে সকল মিডিয়াতে একটা জিনিস লালন করা হয়, এটা হলো টাইমের ক্ষিপ্রতা। এটার জন্য টোটাল ম্যানেজমেন্টটা সাজানো হয় এইভাবে। যাই হোক, আমি হঠাৎ করে পত্রিকা দেখলাম যে আন্তর্জাতিক পাতাটায়, প্রায় প্রতিটা পত্রিকায় আন্তর্জাতিক ওই নিউজটা ফার্স্ট পেজে চলে আসে, যেটা খুব ইম্পর্টেন্ট।
আর এমন অনেক ছোট ছোট নিউজ থাকে যেটা অত ইম্পর্টেন্ট না, ওইটা আন্তর্জাতিকভাবে একটা পেজ থাকে, ওই পেজে নানান জায়গায় নানান নিউজ চলে আসে, যে ওই পেজে ঢুকে সে ওই নিউজটা দেখে, তা না হলে সে জেনারেল নিউজের মধ্যে ওইটা থাকে না, ফার্স্ট পেজ লাস্ট পেজে থাকে না। সংবাদপত্রের জন্য ফার্স্ট পেজ লাস্ট পেজ হইল রিপোর্ট বা নিউজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে আহাম বা গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে চলে আসবে, সেটা দেশীয় হোক, মফস্বলের হোক, আন্তর্জাতিক হোক, ঢাকার হোক। একটা নিউজ ছিল এরকম, প্রখ্যাত লেখক সালমান রুশদির এই ঘটনা, আমার ঘটনাটা এখন মনে নেই, আমি তখন নতুন স্টাফ ওখানে, আমি গেলাম, দেখলাম যে পুরা, এবং আমি একটু দুর্বল স্টাফও, আমার মতো টুপিওয়ালা একদম কওমি মাদ্রাসার হুজুর সম্ভবত একজন বা দুইজনই ছিলাম, ইসলামিক পেজের দায়িত্ব, আমাদের সীমানাও একটা হুজুরানা অংশ নিয়ে, মূল ধারার গণমাধ্যমের নানান বিষয়ের মধ্যে আমরা নাই অতটা। দেখলাম যে আন্তর্জাতিক পাতার যিনি বিভাগীয় সম্পাদক, উনি নামাজ পড়ে আসছেন, নামাজের একটা জামাতের ব্যবস্থা ছিল অফিসের পক্ষ থেকে, ওখানে নামাজ পড়ে, তখন আমার একটা প্রথম আশা ভরসা হইল যে আমার কথাটা বুঝবে লোকটা, কারণ ওই আমার দেশের শুরুর অংশটা একটা মিশ্রিত স্টাফ ছিল, বাম, হিন্দু, আধা নাস্তিক, বিএনপি, জাতীয়তাবাদী, একটু জামাত ঘেঁষা, আবার আমার মতো মিশ্রিত লোক ছিল। মাহমুদুর রহমান সাহেব আসার পরে এটা আবার একটা মানে স্ক্যানিং হয়েছে, দেখা গেছে ওই টাইপের লোক বেশি একটা থাকে নাই। আমি কথাটা বলছি প্রথম অংশের সময়ের কথা, যখন নানা টাইপের লোক ছিল, আমার এটা দেখা দরকার ছিল তখন লোকটা আসলে কেমন, ইন্টারন্যাশনাল পেজ বা ডেস্কের যিনি ইনচার্জ উনি কোন মেজাজের, একটু দেখা দরকার। দেখলাম যে লোকটা নামাজ পড়ে আসছে। তো বাংলাদেশে এমন অনেক নামাজিও আছে যারা এই বিষয়গুলো নিয়ে সচেতন না, এটা হলো দ্বিতীয় চিন্তা। কিন্তু এইটুক চিন্তা হয়েছে, লোকটার ইমান আছে। আমি গেলাম তার টেবিলে বসে, ভাই ছোট্ট একটা বিষয় বলি, বলেন। সালমান রুশদিকে বিখ্যাত বা প্রখ্যাত লেখক, এই কথাটা তো বাংলাদেশে কেউ বলে না। বলে না মানে? আমি বলে না মানে এটা এখানকার সংস্কৃতি না, বাংলাদেশে না। প্রথম আলোর নিউজ আপনি দেখেন, ওইখানে লেখা আছে বিতর্কিত লেখক তসলিমা নাসরিন, সালমান রুশদি, অন্তত বাংলাদেশে যাদের ব্যাপারে ব্যাপক বিপরীত জনমত গড়ে উঠছে, মিছিল মিটিং হয়ে গেছে অন্তত ওই সময়। এখন তো আবার প্রশংসা হয়, ব্লগার নাস্তিক টাইপের লোকজনের খুব প্রশংসা হয়। এখন দিন দিন অবনতি হয়েছে এই ভ্যালুসগুলোর ক্ষেত্রে। তা আমি তাকে বললাম, এখনও পর্যন্ত তাকে এইভাবে একটা ব্ল্যাঙ্ক একটা চেক দিয়ে দেওয়া হয় না যে প্রখ্যাত বিখ্যাত, এইভাবে বলা হয় না, বলা হয় বিতর্কিত। তো আমার দেশের পত্রিকায় প্রখ্যাত, উনি আমাকে স্ক্রিপ্ট টাইনা দেখাইলেন, ইন্টারন্যাশনাল যেই নিউজ থেকে ওনারা অনুবাদ করছেন, ওখানে প্রমিনেন্ট বা এরকম ফেমাস বা এরকম কিছু একটা শব্দ আছে, হুবহু তর্জমা করে ফেলছেন ওনারা। তা আমি বললাম, নিউজ কি, ইন্টারন্যাশনাল নিউজগুলো কি শুধু তর্জমা করবেন, আমাদের দৃষ্টিভঙ্গির ছাপ থাকবে না এখানে? আপনার তো সালমান রুশদিকেই বোঝানো উদ্দেশ্য, পৃথিবী জুড়ে সমালোচিত বা নিন্দিত অথবা বিতর্কিত, আপনি যদি মাঝামাঝি একটা শব্দ ব্যবহার করতে চান, 100 ভাগ ইসলামী পত্রিকা হলে তো বলবে পৃথিবী জুড়ে ধিকৃত একজন লেখক বা নিন্দিত একজন লেখক। মাঝামাঝি আদর্শের একটা পত্রিকা তো লিখবে বিতর্ক, প্রথম আলো ওই সময় বিতর্কিত লিখত। তো উনি একটু আমাকে থামায় রেখে কয়েক জায়গায় দেখলেন, ফোন ফান করলেন, করে বললেন, আপনি ঠিকই বলছেন, আগামীকাল থেকে এটা আমরা ঠিক রাখবো, সামনে তার কোনো নিউজ আসলে এটা আমরা ঠিক করে দেব। পরে আমি দেখছি এটা ওনারা ঠিক করে দিচ্ছে। এটা তো হলো একটা ছোট্ট ঘটনা। সালমান রুশদি নিয়ে অনেক মিছিল হয়েছে, এর সঙ্গে সরাসরি কোনো পলিটিক্স জড়িত নাই, এই জন্য তাদের বোঝা সহজ হয়েছে। সালমান রুশদির পক্ষ হয়ে কোনো এমবেসি ফোন করবে না, এই জন্যে বোঝা সহজ হয়েছে। তার জন্য আলাদা কোনো সংস্কৃতি দাঁড়ায় না, এই জন্যে বোঝা সহজ হয়েছে। অন্য অনেক জায়গায় তাদেরকে বোঝানো কঠিন হবে, কিন্তু এই জায়গাটা তারা বুঝে নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন নিউজ, যে নিউজগুলো আমাদের চিন্তার মধ্যে ভুল প্রভাব ফেলবে, ওই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের এই সচেতনতাটা বজায় রাখা, যে তারা বললেই আমরা বলবো না। যেরকম আরেকটা উদাহরণ দিই, অবৈধ মদের বোতল উদ্ধার করা হয়েছে কতগুলো, 250। ওই বারে গেছিল, ঢাকা ক্লাবে গেছিল অথবা উত্তরা ক্লাবে গেছে, গিয়ে আপনার 250 মদের বোতল পাওয়া গেছে অবৈধ। খুব ছোট্ট একটা প্রশ্ন তৈরি হয়, তাহলে বাকি 250 কি বৈধ নাকি? ওখানে বৈধ মদও আছে, অবৈধ মদও আছে প্রতিটা বারে। বড় বড় ক্লাবগুলোতে, যে ক্লাবগুলোতে সরকারের কাছে লাইসেন্স নেওয়া আছে, বৈধ মদও আছে, অবৈধ মদও আছে। নিউজকারীরা নিউজ করে দিচ্ছে, মুসলিম হিসাবে আমরা কি বলবো? মদের কি বৈধ হওয়া সম্ভব? এক ফোঁটা। এখন গণমাধ্যমের আবার একটা বাধ্যবাধকতা আছে, আমরা মসজিদে বসে যেভাবে বলছি সে তো এইভাবে বলবে না, অথবা আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ভাষায় একটা সীমাবদ্ধতা আছে।
একটা দুইটা শব্দ বাড়িয়ে দিতে হবে। দেশীয় আইনে বৈধ, দেশীয় আইনে অবৈধ, তাহলেও বোঝা যাবে এই বৈধতা অবৈধতার একটা অন্য মাপকাঠি আছে। কমন বৈধ অবৈধ বলার কোনো সুযোগ নেই। আপনি যখন বলবেন 100টা অবৈধ মদের বোতল এখান থেকে ওই বার থেকে উদ্ধার, বারে তো মদের বোতলই থাকে, 250 যে উদ্ধার করছেন অবৈধ, তার মানে এটা ভ্যাট ট্যাক্স দেয় নাই, ডিউটি দেয় নাই, অথবা শুল্ক বললেন যে আপনারা শুল্ক দেয় নাই, আদায় করে নাই, এই জন্য অবৈধ বলা হচ্ছে। বাকি যে মদগুলো সিস্টেমেটিকলি আনা হয়েছে এগুলি কি বৈধ? মুসলমান কি সাদাভাবে আগে পরে কোনো ইনভাইটেড কমা ছাড়া শুধু বলবে যে এই মদের বোতলগুলো বৈধ, ঈমান থাকবে? 2 নম্বর কথা হলো, আপনি যদি বলেন যে হুজুর আমি তো বুঝছি এখানে বৈধর অর্থটা কিন্তু আমি জানি, এটাকে এত ভালো করে ব্যাখ্যা করার দরকার নেই। দরকার এই জন্যে আছে, আপনি জানেন, কিন্তু সবার মাইন্ড, চিন্তা, চেতনা এত উপস্থিত না। এই শব্দের তারতম্যটা বা ব্যবধানটা সবাই এত দ্রুত বুঝবে না যে এই বৈধ অবৈধ মানে লাইসেন্সের বৈধ অবৈধ। শরীয়তে তো সবই অবৈধ, মুসলমানের কাছে তো সবই অবৈধ। এইখানে বৈধ অবৈধ ভাগ করছে সরকারের কাগজপত্রের কারণে। মানুষে তো যেহেতু শরীয়তে এটা পুরাটাই অবৈধ, এর মধ্যে আপনি বলতেছেন বৈধ অবৈধ, একটা মানুষের একটা শ্রেণীর মধ্যে এই প্রশ্ন পয়দা হবে, তাহলে এখানে বৈধতারও কিছু সুযোগ আছে। এই সুযোগটা তৈরি হয়েছে শব্দ প্রয়োগের কারণে, যে কারণে আদিবাসী শব্দটা তারা বাধা দিচ্ছে। আমি বলতে চাচ্ছি যে শব্দের সেন্স সেকুলারদেরও আছে। কোন শব্দ কতটুক ক্ষতির কারণ হইতে পারে, কতটুক দূর নিয়ে যাইতে পারে ক্ষতিটাকে, এই সেন্স কিন্তু তাদের আছে, আমাদের থাকবে না কেন? শরীয়তের ভেতরে হস্তক্ষেপ হবে কিনা এই শব্দের কারণে 5 দিন পরে, 10 দিন পরে, 50 দিন পরে, 2 মাস পরে, 10 বছর পরে, নতুন প্রজন্মের মধ্যে যে বৈধ, তো আমাদের আগের প্রজন্মে দেখে আসছি মদ বৈধও ছিল অবৈধও ছিল, আমরা বৈধ মদগুলো ব্যবহার করব। রাষ্ট্রীয় লাইসেন্সের মাধ্যমে যেগুলো আসবে এগুলি তো বৈধ, তার ভিতরে একটা যুক্তি তৈরি হবে। এই জন্যে এখনই শব্দের সঙ্গে শব্দ লাগাইয়া দিতে হবে। 2টা জিনিস বলেছি, যে 2টা জিনিস মোটা দাগে 3টা ভাগ করেছিলাম, একটা উম্মাহ, আরেকটা হলো আমাদের জীবন, সংস্কৃতি এবং ফিকিরের সঙ্গে জড়িত 2টা বিষয় বলেছি। 3 নম্বর বিষয় হলো আমাদের জীবনের নীতি, করণীয় এবং মাসাইলের সঙ্গে জড়িত অনেক জিনিস আসে। একটা অবৈধ বিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব ভেঙে দিয়েছে, মেয়েটার বয়স 17 বছর, ছেলেটার বয়স 20 বছর বা 21 বছর, একটা অবৈধ বিয়ে হচ্ছিল তাদের। এই অবৈধ বিয়েটা কিসের অবৈধ বিয়ে? দেশীয় আইনে, এবং এই আইনটা বিতর্কিত, আইনটা পরিবর্তনযোগ্য। পৃথিবীর বহু দেশে আইনটা এত কঠোর না, কিন্তু ঢালাওভাবে বলে দেওয়া হচ্ছে এটা একটা অবৈধ বিয়ে। হ্যাঁ, আমার এই কথার আবার একটা ভুল অর্থ নেওয়া ঠিক হবে না যে রাষ্ট্রীয় আইনে যেটাকে বাল্য বিয়ে বলে আমি এটার খুব উৎসাহী, এমন না। মানে জিনিসটাকে তারা শক্ত করে দেখার কারণে আমি সমালোচনা করছি, এবং তারা ট্যাগ লাগানোর কারণে আমাদের প্রতিবাদটা করা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোনো পরিবার যদি মনে করে যে আমার মেয়ে 18 বছর, 19 বছর, 20 বছর, শরীয়ত উৎসাহিত করেছে আগে বিয়ে দিতে, লেখা পড়া, শিক্ষা, নিরাপত্তা সব দিক ভালো মনে করলে আপনি দেন। কিন্তু এই যে 16-র পরে 15-র পরে একটা মেয়ে উপযুক্ত হলেও বিয়ে দেওয়াটাকে অবৈধ বলা, এটা মাসাইলের জন্য ক্ষতিকর। একটা নতুন প্রজন্মের মাথায় এটা ঢুকে যাবে এটা অবৈধ, আসলে অবৈধ না। যদি আমি না পারি, না পারলাম, আমি বলবো বৈধ ছিল, আমরা ইচ্ছা করে দেরি করছি, অথবা রেজিস্ট্রেশনটা পরে হচ্ছে। আমি গত কিছুদিন আগে এরকম একটা মজলিসে ছিলাম যেখানে এই 1 মাসের জন্য 18 বছর পুরো হয় না এই মেয়েটার। তো তখন সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এভাবে যেন তার আইনি কোনো ঝামেলা না হয়, কিন্তু শরীয়তের তো কোনো সমস্যা নেই। এই জায়গাগুলো শব্দ প্রয়োগের ক্ষেত্রে মিডিয়া যে শব্দগুলো ছেড়ে দেবে, গণমাধ্যম অথবা প্রশাসন যে শব্দগুলো ব্যবহার করবে, আমরা এমন একটা সময়ে বাস করছি এখন যে আমাদের মূল্যবোধগুলো, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের আইন, আমাদের চিন্তাকে প্রভাবিত করছে। বলা হয় সেকুলারিজম, আসলে সেকুলারিজম না, সেকুলারিজমের পোশাকে পুরাপুরি ইসলাম বিরোধী নানা ধরনের মতাদর্শ। এই জন্যে সবসময় একটা, আমরা আরবিতে বলি রদ, একটা প্রতিরোধমূলক চিন্তা নিয়ে ওদের শব্দগুলোকে বিবেচনায় নিতে হবে। শব্দটা আসার সঙ্গে সঙ্গে এটা রিভার্স করে যেন, সুইং করে যেন, না এটা এরকম না, এটা এরকম, অথবা আমি শব্দ লাগায় দেব। দেশীয় আইনে অবৈধ, ইসলামে বৈধ, আমি দেব না, এটা ভিন্ন জিনিস। আমি চাই না আইনের ঝামেলায় পড়ুক আমার মেয়ে, আমার ছেলে, আমার বোন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা অবৈধ না। তোমরা জেনে রাখো এটা বৈধ। হাদিসে এটাকে উৎসাহিত করা হয়েছে। মাসাইলের দিক এবং জীবনের নীতি এবং করণীয় দিক, এই দিকগুলো, যে শব্দগুলো এটাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, আমাদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করার আশঙ্কা থাকে,
আমরা কারেকশন দিতে থাকবো, সমাজকে আমরা বলবো কারেকশন করার জন্য, নিজেরাও নিব না। আল্লাহ তাআলা মিডিয়ার অপপ্রচার অথবা ভুল প্রয়োগ যেগুলো আমাদের জীবন এবং দৃষ্টিভঙ্গিকে খারাপভাবে প্রভাবিত করার দিকে নিয়ে যায় সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং আমাদেরকে শুদ্ধ জীবন বোধ প্রচারের ক্ষেত্রে সহযোগী হিসাবে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।